হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট লেসন 2 নিয়ে আলোচনা করব। এই লেসনে আমরা দেখাতে চেষ্টা করব যে আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টের একটি ফাইলকে এক্সটার্নাল ফাইল হিসেবে রাখবেন, ইন্টারনাল হিসেবে ক্রিয়েট করবেন, অথবা এমবেডেড ইন দ্য HTML এ ইউজ করবেন। HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট আকারে কিভাবে ইউজ করবেন, মানে জাভাস্ক্রিপ্টকে যে তিনভাবে ব্যবহার করা যায়, আজকে আমরা আমাদের এই লেসনে দেখাতে চেষ্টা করব যে আমরা এই জাভাস্ক্রিপ্টকে এই তিনভাবে কিভাবে লিখতে পারি। তো চলুন তাহলে ভিজুয়াল স্টুডিও স্টার্ট করা যায়। আমরা এই জিনিসটা ভিজুয়াল স্টুডিও কোড আইডি ইউজ করে করব। আপনি অন্য যে কোনো আইডি ইউজ করে করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও কোড অথবা অন্য যে কোনো আইডি, সাবলাইম টেক্সট, অথবা আপনি অন্য যে কোনো আইডি ইউজ করতে পারেন, এক্লিপস, ঠিক আছে, নেটবিনস, যে কোনো আইডি দিয়ে আপনি ইউজ করতে পারেন। তো ঠিক আছে, চলুন তাহলে ভিজুয়াল স্টুডিও স্টার্ট করা যায়। আমরা যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্ট সলিউশন নেম মাই ওয়েবসাইট, ঠিক আছে। এই প্রজেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখিয়েছি প্রাথমিক লেসনগুলোতে, ঠিক আছে, HTML এর প্রাথমিক বা CSS লেসনগুলোতে। এটা আসলে একটা ASP.NET এর এমটি ওয়েবসাইট, ঠিক আছে। আমরা ক্লিক করলাম আমরা প্রজেক্টে। তো এখানে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা এখানে একটা ফোল্ডার রেখেছি, নাম হচ্ছে JS Pages, জাভাস্ক্রিপ্ট পেজেস, ঠিক আছে। এই ফোল্ডারটা যদি না থাকে তাহলে আপনি রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার দিয়ে আপনি এই ফোল্ডারটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। যেমন রাইট ক্লিক করে অ্যাড দিয়ে আপনি ফোল্ডার নেম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, রাইট ক্লিক করলাম, অ্যাড করলাম এবং একটা পেজ নিব। আমরা কি পেজ নিব? আমরা HTML পেজ নিব, ঠিক আছে। HTML পেজটার আমরা নাম দিলাম কি? জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেসন 2 আমরা দিলাম। এই আমাদের একটা স্ক্রিপ্ট হয়ে গেছে। আমরা সাধারণত এখন কোন টেমপ্লেটটা ইউজ করব? আমরা CSS লেসন 2 তে আমরা ক্রিয়েট করেছিলাম একটি টেমপ্লেট, সেই টেমপ্লেটটা আমরা এখানে কপি করব। এই টেমপ্লেটটা আসলে কি? এই টেমপ্লেটটা আসলে এখানে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে। আমরা এই যে টেমপ্লেটটা আনলাম, এখন আমরা এই পেজটাকে আমরা স্টার্টআপ হিসেবে রাখবো। হ্যাঁ, আমরা কি করব? এই যে JS ফোল্ডার আন্ডারে আমাদের ফাইলটা রয়েছে, সেই ফাইলটাকে রাইট ক্লিক করব এবং এখানে সেট অ্যাজ স্টার্ট পেজ দিব। তাহলে কি আমরা যখন রান করতে যাব তখন আমাদের পেজটা রান হবে। তো আমরা রান করে দেখি পেজটায় কি আছে। এই যে আমাদের CSS লেসন 2 আছে টেমপ্লেটটা, যে টেমপ্লেটটা আমরা ইউজ করব, এবং কোত্থেকে আসতেছে? জাভাস্ক্রিপ্ট পেজেস ফোল্ডার থেকে আসতেছে এবং ওই ফাইলটা জাভাস্ক্রিপ্ট লেসন 2 ফাইল থেকে, ঠিক আছে। তো আমরা এখানে এই জিনিসটা একটু চেঞ্জ করি। এই জিনিসটা চেঞ্জ করলে আমরা এখানে কি আসবে, যে এখানে জাভাস্ক্রিপ্ট লেসন 2 আমরা এখানে দিব জাভাস্ক্রিপ্ট লেসন 2। Three ways: external JavaScript external file, ঠিক আছে, internal JavaScript, embedded into HTML element, as attributes। জাভাস্ক্রিপ্টকে আমরা তিন ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইল, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হিসেবে ইউজ করতে পারি, এবং এমবেডেড ইনটু HTML এলিমেন্টস অ্যাজ অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তো আমরা এখানে পেস্ট এটা সেভ করছি। আমরা ফাইলে গিয়ে আমরা এটা এক্সটার্নাল ফাইল, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট এমবেডেড ইনটু HTML এলিমেন্টস অ্যাজ অ্যাট্রিবিউটস, এই জিনিসগুলো আলোচনা করব, ঠিক আছে। আমরা এটাকে অফ করে দিচ্ছি। বুটস্ট্র্যাপের জন্য আমরা একটা লিংক নিয়েছি, বুটস্ট্র্যাপ মিনিফাইড, এবং তার সাথে 3টা স্ক্রিপ্ট। এই জিনিসগুলো আমরা কেন নিয়েছি আমরা টেমপ্লেট লেসনে আলোচনা করেছি। আপনি CSS এর লেসন 2 ভিডিওটি দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কেন নেওয়া হয়েছে এবং আমরা কি করতে চেয়েছি, ঠিক আছে। তো আমরা এর উপরে আমরা একটা ডিভিশন নিলাম,
আমরা এখন প্রথমেই দেখাবো যে আমরা কিভাবে এক্সটার্নাল ফাইল হিসেবে জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করতে পারি। তো আমরা একটা ডিভিশন নিলাম এবং আমরা বুটস্ট্র্যাপের রো ইউজ করছি। আরো একটা ডিভ নিলাম, এখানে আমরা ক্লাস ইউজ করব। সেই ক্লাসে আমরা কি করলাম, আমরা চাচ্ছি যে আমরা একটা রো থাকবে, একটা ডিভিশন বা একটা কন্টেনার নিলাম। কন্টেনারটা আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করেছি রো। সেটা কেন ইউজ করেছি, যে ওটা একটা রো ক্রিয়েট হবে এবং রোটা দুই ভাগে বিভক্ত থাকবে এবং সমান সমান ভাগে বিভক্ত হবে। যেমন এখানে আমরা দিতে পারি কলাম। আমরা সাধারণত এটা করি বুটস্ট্র্যাপের সিএসএস কলামের মাধ্যমে, কলাম স্মল এন্ড মিডিয়াম। হ্যাঁ, এবং এটা 12টা ভাগে ভাগ করা থাকে, তার মধ্যে 6টা ভাগ নেবে। তো আমি এখানে আরো একটা, বাকি 6টার জন্য আমি এখানে আরো একটা নিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা একটা রো ক্রিয়েট করলাম। রোটার মধ্যে 12টা ভাগে ভাগ করা থাকে। যেমন বুটস্ট্র্যাপের যখন আমরা রো নেই তখন তার প্রথম দুটা ভাগে, প্রথম ভাগে 6 ভাগ, তার পরের ভাগে 6 ভাগ। ঠিক আছে, এই দুটার মধ্যে আমরা কি করব, আমরা একটা বাটন নিব এবং একটা টেক্সট লিখবো। তো ঠিক আছে, আমরা বাটন নেই, বি বাটন দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের বাটন চলে আসতেছে এবং তারপর আমরা একটা স্প্যান রাখবো। স্প্যান, দুটোর মধ্যেই আমার বাটন আছে, স্প্যান আছে। ঠিক আছে, তো আমরা এই বাটনে আমরা কি নিব, এই বাটনে আমরা লিখবো যে আমরা কি দেখতে চাই, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটা ডেট দেখব। তো এই বাটনে কি লেখা থাকবে, শো, এবং এই শো ডেট এন্ড টাইমটা কি হবে, এক্সটার্নাল ফাইল থেকে জাভাস্ক্রিপ্টটা শো করবে। আর এখানে একটা বাটন আছে, সেই বাটনটা কি, এমবেডেড জাভাস্ক্রিপ্ট, এমবেডেড জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে এটা শো করবে। আমরা এখানে লিখলাম শো ডেট টাইম এবং এটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, আমরা চাচ্ছি যে একটা ডেট এন্ড টাইম এখানে শো করবে এই বাটনটা ক্লিক করার সাথে সাথে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং এই স্ক্রিপ্টটা আসবে এক্সটার্নাল ফাইল থেকে এবং এখানে ডেট এন্ড টাইম শো করবে এবং এই ফাইলটা আসবে এমবেডেড জাভাস্ক্রিপ্ট থেকে। ঠিক আছে, মানে ইনলাইন জাভাস্ক্রিপ্ট থেকে। তো এবং যেই ডেট এন্ড টাইম শো করবে সেটা হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে শো করার জন্য আমরা এখানে একটা আইডি নিব। যেহেতু জাভাস্ক্রিপ্টে আমরা ওই জিনিসটা এইচটিএমএল এলিমেন্টকে খুঁজে পেতে আমরা সাধারণত আইডি ইউজ করি। ঠিক আছে, তো এখানে একটা আইডি নিব, আইডি আমরা নিব এবং নাম লিখবো এটা শো ডেট এন্ড টাইম, শো ডেট টাইম। ঠিক আছে, শো ডেট টাইম 1। ঠিক আছে, আর এখানে আমরা নিচে আরেকটা আইডি নিব, সেম, শো ডেট টাইম 2। ঠিক আছে, এবং এখানে যে বাটনটা আছে সেই বাটনটা আমরা একটা আইডি নিব। যেহেতু আমরা এক্সটার্নাল ফাইল থেকে এটা করব সেহেতু আমরা আইডি নিতেও পারি 1, আইডি নিচ্ছি আইডি 2। ঠিক আছে, এমবেডেড অবস্থায় যখন আমরা করব তখন আমাদের এই বাটনের আইডির প্রয়োজন হবে না। আমাদের যেটা যখন প্রয়োজন হবে না সেটার জন্য আমাদের ওই জিনিসটা ইউজ না করাই ভালো। ঠিক আছে, তো আমরা এখানে আইডি নিয়ে রাখছি, যেহেতু আমরা শর্টকাট এবং সবকিছু দেখাতে চেষ্টা করব যে আপনি কয়ভাবে করতে পারেন। ঠিক আছে, তো এক্সটার্নাল ফাইলে আমরা যখন যাব, আমাদের প্রাথমিক জিনিসটা নেওয়া হয়েছে। আমরা কি চাচ্ছি, একটা রো আছে এই ডিভিশনের মধ্যে এবং এই রো এর মধ্যে দুটো ভাগে বিভক্ত অবস্থায় আছে এবং দুই ভাগের প্রথম ভাগে একটা বাটন আছে এবং স্প্যানের জন্য একটা প্লেস আছে, যে বাটনের পরবর্তী যে জায়গাটা সেটা স্প্যান আকারে থাকবে। এবং এখানেও আরেকটা বাটন আছে, যেমন আমি জিনিসটা রান করলে আপনি একটু ক্লিয়ার হবে। যেমন এই যে আমাদের এই যে এখানে প্রথমে এই একটা কলাম, একটা রো নিয়েছি, এই পুরোটাই একটা রোটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 6 প্রথম ভাগ এবং 6 ভাগ দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের মধ্যে একটা বাটন আছে শো ডেট টাইম এক্সটার্নাল, এটা এক্সটার্নাল ফাইল থেকে আসবে। পরবর্তী ভাগে একটা বাটন আছে এমবেডেড জাভাস্ক্রিপ্ট, এটার মধ্যেও একটা স্পেস আছে যেখানে আমার একটা টেক্সট শো করবে। ঠিক আছে, তো আমার কি করবে, এখানে যখন আমি ক্লিক করব তখন আমার এক্সটার্নাল ফাইল থেকে কোনো কিছু হবে, আবার এখানে যখন ক্লিক করব তখন ইন্টারনাল বা এমবেডেড থেকে আমাদের কিছু হবে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে, তো দেখা যাক আমরা এই জিনিসটা রান করি। তো আপাতত আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো
তো আমরা এখানে কি করব, দুটো বাটনের জন্যই আমরা আইডি নিয়েছি এবং দুটো স্প্যানের জন্যই আমরা আইডি নিয়েছি, কারণ স্প্যানের জন্য আইডি নেওয়াটা জরুরি, কারণ আমরা এই স্প্যানের যে অংশটাই একটা টেক্সট এরিয়া, যেই লোকেশনে আমরা আমাদের লেখাটা শো করব, ঠিক আছে, এই স্প্যানের। তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের করতে হবে, এই জন্য এখানে আইডি দেওয়া জরুরি। তো এটা হচ্ছে শো রিড টাইম 1 বক্স, বা আপনি এখানে বক্সও দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতে হবে জাভাস্ক্রিপ্টে। তো আমরা সলিউশন এক্সপ্লোরারে যাই, আমরা স্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে আমরা রাখবো। এই যে আমরা মাই স্ক্রিপ্ট, এই মাই স্ক্রিপ্টের আন্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। আমরা রাইট ক্লিক করবো, এই যে স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে মাই স্ক্রিপ্ট নামে আরেকটা ফোল্ডার আছে, এই স্ক্রিপ্টের মধ্যে আমরা অ্যাড করব। কিভাবে, আমরা ওই একটা স্ক্রিপ্ট ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করব, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইল, এবং এটার নাম দিব জাভাস্ক্রিপ্ট জেস্ক্রিপ্ট লেসন 2, ঠিক আছে, জেস্ক্রিপ্ট লেসন 2। যেহেতু আমরা জেস্ক্রিপ্ট লেসন 2 ফাইলের মধ্যে আছি এইচটিএমএল ফাইল, তো তার একটা স্ক্রিপ্ট ফাইল আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেসন 2, ঠিক আছে। আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে এই যে মাই স্ক্রিপ্টের আন্ডারে জেস্ক্রিপ্ট লেসন 2 নামে একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে, এমটি অবস্থায় আছে। এখন কি করব, আমরা এখন এই ফাইলটাকে আমাদের এখানে লিংক করাতে হবে। তো আমরা জানি যে আমরা কোথায় লিংক করব, এই যে আমাদের বুটস্ট্র্যাপের স্ক্রিপ্ট ফাইলগুলো আছে এর নিচে, আমরা সাধারণত যে বডি ট্যাগের উপরে আমরা জাভাস্ক্রিপ্টে ফাইলটা নিব, আমাদের ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট। তো আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ড্র্যাগ করে নিয়ে আসলে আমরা দেখব যে এখানে আমাদের কি তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্ক্রিপ্ট, এই যে মাই স্ক্রিপ্টের আন্ডারে জাভাস্ক্রিপ্ট লেসন 2, মাই স্ক্রিপ্টের আন্ডারে স্ক্রিপ্ট নামের ফোল্ডার আছে একটা, এই যে ফোল্ডারটা, তারপর মাই স্ক্রিপ্ট একটা ফোল্ডার, মাই স্ক্রিপ্ট ফোল্ডার, তার ভিতরে জাভাস্ক্রিপ্ট ফাইলটা। এবং কেন এখানে ডাবল ডট হয়েছে, কারণ ফাইলটা আছে জাভাস্ক্রিপ্ট পেজের মধ্যে, এই যে এখানে। তো এখান থেকে এক ঘর বের হতে হবে, বের হওয়ার জন্য ডাবল ডট, তারপর স্ক্রিপ্ট ফোল্ডারে যাব, তারপর মাই স্ক্রিপ্টে যাব, তারপর আমার ফোল্ডারটা পাবো, ঠিক আছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তো আপনাকে রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স বুঝতে হবে, এবং আমরা এখানে কি ইউজ করেছি, আমরা রিলেটিভ রেফারেন্স ইউজ করেছি, ঠিক আছে। তো আমরা ফাইলটা এটা, ঠিক আছে, আমাদের ম্যানুয়াল ফাইল অ্যাডিশনাল ফাইলটা এটা স্ক্রিপ্ট ফাইলটা। তো আমরা ফাইলটাকে লিংক করিয়েছি, এখন আমরা স্ক্রিপ্ট লিখব। তো সাধারণত আমরা এটা দুইভাবে করতে পারি। তো আমি প্রথমে শর্টকাটটা দেখাচ্ছি, তারপর আমি ডিটেইলসটা দেখাবো। এটা হচ্ছে আমরা একটা কমেন্ট কিভাবে লিখতে পারি, মাল্টি কমেন্ট যদি আমরা ইউজ করতে যাই, তাহলে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তারপর অ্যাস্টারিক দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তাহলে আমরা মাল্টি কমেন্ট ইউজ করতে পারবো। এই হচ্ছে আমাদের মাল্টি কমেন্টের জন্য। আরেকটা জিনিস আমার জানতে হবে যে আমরা এখানে লিখছি, ঠিক আছে, আমরা এখন স্ক্রিপ্ট লিখে যাই। তো এখানে কি লিখবো, সাধারণত আমরা ডকুমেন্টটায় যখন যাব তখন জাভাস্ক্রিপ্ট সেটাকে কিভাবে খুঁজে পাই, ডকুমেন্ট। তো এখানে আমরা ইন্টেলিজেন্স দিয়ে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট আসছে, ঠিক আছে। তো আমরা এখানে ডকুমেন্ট দিব, তারপর আমরা একটা এলিমেন্টকে খুঁজে বের করার জন্য আমাদের একটা মেথড আছে যেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, সেই আইডি দিয়ে আমি খুঁজে বের করব। তো এখানে আমি আরেকটা জিনিস বসাতে পারি, আমরা এখানে ডাবল কোটও ইউজ করতে পারি, আমরা এখানে সিঙ্গেল কোটও ইউজ করতে পারি। তো আমি এখানে একটা নোট লিখে দিচ্ছি, যেহেতু আমি মাল্টি কমেন্ট দিয়েছি সেহেতু আমি এখানে একটা নোট দিচ্ছি। এই যে আমরা এখানে এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট, এই যে এখানে আমরা ডাবল কোটও দিতে পারি, আমরা সিঙ্গেল কোটও দিতে পারি। তো ডাবল কোট দিয়ে আমরা কি বের করব, আমরা এখানে চাচ্ছি যে কোন বাটনটা ক্লিক করলে কাজ হবে। আমরা এখানে যে এই যে প্রথমে একটা বাটন দিয়েছি, এই যে এই বাটনটায় ক্লিক করলে সাধারণত এখানে শো হবে। এইটাকে যখন আমরা এক্সটার্নাল ফাইল দিয়ে করব, তখন এই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে হ্যান্ডলার দিয়ে আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে এই একবার আমার এই বাটনটা দিলাম, কারণ আমার এই প্রথম বাটনটায় ক্লিক করলে এটা শো করবে, ঠিক আছে। তো প্রথম বাটনটা হচ্ছে শো ডেট বাটন 1। এখানে আমাদের একটা হ্যান্ডেল লাগবে, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমি এখানে শেষ করব। অ্যাড ইভেন্ট লিসেনার সাধারণত দুটো আর্গুমেন্ট দিয়ে আমরা করে থাকি। তো প্রথম আর্গুমেন্টটা হচ্ছে আমরা কোন ক্লিকের সাথে এটা দিতে চাই, যেমন বাটন, এটা একটা এইচটিএমএল এলিমেন্ট এবং এর সাথে আমাদের বিল্ট ইন ইভেন্ট আছে কতগুলো, সেই ইভেন্টের মধ্যে ক্লিক একটা ইভেন্ট। তো আমি এখানে ক্লিক ইভেন্ট দিচ্ছি, যে বাটনটা যখনই ক্লিক করবে তখনই একটা ফাংশন রান করবে, ঠিক আছে। তো ফাংশনটা কি হবে, ফাংশনটা ডিটেইলস, হ্যাঁ, এই ফাংশনটা ডিটেইলস হবে এখানে, ঠিক আছে। তো এটা কি লিখলাম, যে ডকুমেন্টে যাবে, জাভাস্ক্রিপ্টে আমি বলছি যে ডকুমেন্টে তুমি যাও, যে তুমি শো ডেট বাটন নামে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটাকে খুঁজে বের করো, বের করে কি করবা,
তার যে ইভেন্ট আছে কতগুলো, সেই ইভেন্টের মধ্যে ইভেন্টটাকে লিসেন করো, এবং যদি তুমি ক্লিক ইভেন্টকে লিসেন করো এবং যদি কেউ ক্লিক করে তাহলে তুমি ওটাকে লিসেন করো এবং তুমি এই পরবর্তীতে ফাংশনটা অ্যানোনিমাস যে ফাংশন, এই ফাংশনটাকে রান করো। ঠিক আছে, তো ফাংশনটা আমি কি দিলাম, ফাংশনটা আমি আবার দিলাম যে ডকুমেন্ট, আমাকে ওই যে স্প্যানে, আমি যে এই স্প্যানে আমি ডেট টাইমটা শো করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই যে স্প্যানে, তো স্প্যানের আইডিটা আমি দিয়েছি শো ডেট টাইম, তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি আইডি দিয়ে এটাকে খুঁজে বের করতে হবে। আমি এখানে সিঙ্গেল কোড দিলাম, আমরা ডাবল কোড সিঙ্গেল কোড দুটোই দিতে পারি। তো এখানে আমরা কি করব, এখানে সে ইনার টেক্সট বা ইনার এইচটিএমএল হিসেবে সে অ্যাড করতে পারে, ইনার এইচটিএমএল অথবা ইনার টেক্সট। যেহেতু এটা স্প্যান, আমি কোনো এইচটিএমএল ইউজ করব না, সেটা আমি টেক্সট হিসেবে ইউজ করলাম। টেক্সট হিসেবে আমি কি লিখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে সিস্টেমের যে ডেট আছে, সেই যে ডেট, সেই ডেটটাকে নিয়ে আসবে। সে কি করতেছে, সে এখানে আমি ভিজুয়াল স্টুডিও ইউজ করলে সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখাচ্ছে যে সিস্টেমের ডেটকে সে কল করতে পারে। enables basic storage and retrieval of dates and times। ঠিক আছে, এটা একটা ইন্টারফেস। তো আমরা সেই ইন্টারফেসটাকে কল করলাম, কল করলে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখা যাক এখন আমার এই জিনিসটা কাজ করছে কিনা। আমি সেটা স্টার্টআপ পেজ করেছি আগে, তো আমি এটাকে ক্লিক করছি, আমি এখানে পেজে গেলাম, আমি রান করলাম। এই যে যখনই আমি এটাকে ক্লিক করলাম তখনই আমার এখানে চলে আসতেছে, এই যে আমার টাইমটা চলে আসতেছে। ঠিক আছে, আমার টাইমটা এখানে চলে আসতেছে। তো প্রথমে এটা নাই ছিল, ঠিক আছে, তার মানে এটা আমার কাজ ফাংশন করছে। তো আমি এখানে স্টপ করে দিলাম। তো এই যে এই জিনিসটাকে আমি এক্সটার্নাল ফাইল থেকে আনছি। কিভাবে আনছি, আমি এখানে একটা স্ক্রিপ্ট ফাইল নিয়েছি, আমি একটা প্রথমে আমি সলিউশন এক্সপ্লোরার একটা স্ক্রিপ্ট ফাইল নিয়েছি, সেই স্ক্রিপ্ট ফাইলটাকে আমি এটা এই আমার এইচটিএমএল ফাইলের সাথে লিংক করিয়েছি। ঠিক আছে, এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমাদের সাধারণত দেখতে হবে এক্সটার্নাল ফাইলে আমরা যখন লিংক করি তখন আমাদের স্ক্রিপ্ট দিয়ে শুরু হবে স্টার্টিং ট্যাগ এবং স্ক্রিপ্ট দিয়ে শেষ হবে। এর ভিতরে একটা ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট আছে এসআরসি সোর্স, এবং ওই সোর্সের ভিতরে আমার রিলেটিভ রেফারেন্সটা আমি দিয়ে দিই। ঠিক আছে, তারপর আমরা কি করব, সেই ফাইলে আমরা জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ফলো করে আমরা কোড লিখব। ঠিক আছে, তো এই কোডটাই আমি আবার এটা যেহেতু একটু কমপ্লেক্স যদি মনে হয় তাহলে এই কোডটাকে সিম্পলিসিটির জন্য আমি আর একটু সহজ করে লিখতে পারি। যেমন আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিয়ে এই কোডটাকে আমি আবার দেখাচ্ছি। যেমন আমরা লিখতে পারি var, জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল নিলাম, যেমন var নিয়ে আমি ভেরিয়েবলের নাম দিলাম শো বাটন 1, শো বাটন 1। হ্যাঁ, এটা দিলাম, দিয়ে আমি কি করলাম, ডকুমেন্টকে বললাম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, তারপর আমার এই আইডিটা এখানে সেভ করলাম। সে কি করবে এখন, সে করবে ডকুমেন্টে যাবে, যে সে এই নামের এইচটিএমএল এলিমেন্ট সে খুঁজে বের করবে যেটা এখানে আছে। ঠিক আছে, এই নামের যে এলিমেন্টটা আছে, বাটনটা আছে, সেই বাটনটাকে সে খুঁজে বের করবে, বের করে সেই বাটনটাকে সে এই ভেরিয়েবলে নিয়ে আসবে। ঠিক আছে, পরবর্তীতে যাতে আমরা এই ভেরিয়েবলটা ইউজ করতে পারি। তো আমি আরেকটা এরকম ইউজ করব, যেমন var show date time, show date time। ঠিক আছে, এটা দিলাম show date time 1, দিয়ে আমি এখানে ডকুমেন্ট দিলাম, আমি গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে আমি এখানে এই যে এখানে শো ডেট টাইম স্প্যানটা দিয়েছি, এই স্প্যানের লোকেশন আমি এখানে সেট করলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি এটাকে সহজে আমি দিতে পারি শো, আমি এখন এই বাটনটাকে কল করছি, বাটনটাকে কল করে অ্যাড ইভেন্ট লিসেন করছি। ঠিক আছে, এখানে ক্লিক ফাংশন দিয়ে দিলাম, অনেক ধরনের ফাংশন আমি এখানে দিতে পারি। ক্লিক ফাংশন দিলাম এবং ফাংশন কল করছি। ঠিক আছে,
এই ফাংশনের মধ্যে আমি আমার ওই শো বাটন ডেট টাইম এটা দিয়ে আমি ইনার HTML দিতে পারি, ইনার টেক্সট দিতে পারি। যেহেতু আমি দেখিয়েছি ইনার টেক্সট দিয়ে, এখন দেখাচ্ছি ইনার HTML দিয়ে আমি ইন্টারফেসকে কল করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে তো আমরা এই জিনিসটা কখন এইভাবে করব আর কখন এইভাবে করব। আমি যদি একটা জিনিস আমি যদি বারবার ইউজ না করি, যদি একবারই ইউজ করি, তাহলে এই সিস্টেমে করা ভালো। শুধু ভেরিয়েবল ক্রিয়েট না করা বেটার। ঠিক আছে, আর যদি আমার মনে হয় যে না আমি এই বাটনটাকে আমি বারবার ইউজ করব স্ক্রিপ্টে এবং এই ডেট টাইম প্লেসটাকে আমি বারবার চেঞ্জ করব, তখন আমি এটাকে ভেরিয়েবলে নিয়ে রাখবো। ভেরিয়েবল নেওয়ার জন্য আমি var ইউজ করতে পারি অথবা let ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, দেখা যাক এখন এই জিনিসটা রান করছে কিনা। আমি গেলাম এবং আমি এখানে রান করলাম, আমার জিনিসটা কাজ করছে। ঠিক আছে, আমি এখানে স্টপ করে দিচ্ছি। তো এক্সটার্নাল ফাইলে আমি সাধারণত এটা কমেন্ট করে দিচ্ছি, কারণ আমি এটা রাখবো না, কারণ আমি এই জিনিসটা একবারই আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তো আমি এই জিনিসটা রাখলাম। ঠিক আছে, এখন আমাদের এই যে দ্বিতীয় যে পোর্শনটা, এই পোর্শনটায় আমি দেখাবো যে এটা ইনলাইনে আমরা কিভাবে দিতে পারি। ইনলাইনে যখন আমরা দিব, ঠিক আছে, তো বাটনের সাথে যেহেতু অন ক্লিক ইভেন্ট আমরা দিয়েছি, যে ক্লিক ইভেন্টটা লিসেন করছে, তো আমরা সেই ক্লিক ইভেন্টটাই আমরা এখানে দিব। তখন আমার এখানে এই আইডিটা আমার লাগবে না। ঠিক আছে, এই আইডিটা আমার লাগবে না, কিন্তু তারপর আমরা দিয়ে রাখলাম আমাদের এখানে একটা বাটন আছে, মানে বাটন, এই যে আমাদের দ্বিতীয় যে বাটনটা রয়েছে, এই বাটনের আসলে আইডিটা প্রয়োজন নাই, কারণ এখানে ডাইরেক্ট আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো, সেহেতু এই বাটনকে আর আমার খুঁজে পেতে হবে না। তারপরও আমরা এটা আইডিটা রেখেছি ফর রেফারেন্সের জন্য। ঠিক আছে, যে আমরা পরবর্তীতে আমরা যখন ইন্টারনালে গিয়ে আবার এগুলি ক্লিয়ার করব, তখন আমার এই আইডি গুলো লাগবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, বাটনের সাথে সাধারণত একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় অন ক্লিক, যেটা জাভাস্ক্রিপ্টের অন ক্লিক ফাংশনকে ইভেন্টকে লিসেন করে। ঠিক আছে, সেটাকে অন ক্লিক ইভেন্ট হিসেবে অ্যাড করা আছে, সেটাকে আমরা এখন জাভাস্ক্রিপ্টে যে কোডটা লিখবো সেই কোডটা পুরোপুরি আমরা এর ভিতর আমরা পাস করতে পারবো। তো ঠিক আছে, তো আমরা এখানে অন ক্লিক ইভেন্টে যখন আমরা এটা লিখবো, তখন আমরা কি করব, জাভাস্ক্রিপ্টে যে কোনো কোড আমরা এখানে পাস করতে পারবো। তো আমরা কি দিব, ডকুমেন্ট ডট আইডি, আমি কি করতে চাচ্ছি, কোন আইডিটাকে খুঁজে বের করবে, আমার এই যে সিঙ্গেল কোড দিব, কারণ আমার বাইরে ডাবল কোড আছে। ঠিক আছে, তো এখানে আমরা ভিতরে আমরা এখন ডাবল কোড দিব না, কারণ ডাবল কোড দিলেই আমার এখন এরর দিবে। ঠিক আছে, এর কারণ হচ্ছে আমাদের বাইরে ডাবল কোড আছে এই অন ক্লিকে। ঠিক আছে, তো আমরা এটা কি পাবো, আমরা কাকে খুঁজে বের করবো, যে একে খুঁজে বের করব, খুঁজে বের করে তারপর আমরা কি করব, এর ভিতরে আমরা একে কল করব, কি করব, ইনার টেক্সট। ঠিক আছে, ইনার টেক্সটটা আমার ডেট কল করব, ডেট। ঠিক আছে, আমার সিস্টেম ডেট যে ফাংশন, এই ফাংশনটাকে কল করব। এখন এটাকে আমি রান করে দেখি যে এটা আমার কাজ করছে কিনা। আমি এখানে কি করলাম, যে আমি এখানে এই যে সেকেন্ড যে বাটনটা আছে, সেই বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এই স্প্যানটা যে আছে শো ডেট টাইম, এই স্প্যানের যে এর ইনার HTML বা ইনার টেক্সট চেঞ্জ করে সে কি লিখবে, সে এই ডেট ফাংশনটাকে নিয়ে আসবে। তো আমি কি করলাম, অন ক্লিক ইভেন্টে, অন ক্লিক অ্যাট্রিবিউটে বাটনের সাথে যে অন ক্লিক ইভেন্ট আছে, ঠিক আছে, সেটাকে অন ক্লিক সাধারণত দেয়, যেমন অন ক্লিক, অন ডিসেবল। ঠিক আছে, আরো অনেক কিছু, অন মাউস ওভার, অন মাউস আউট, তো অনেকগুলো ইভেন্ট আছে যেগুলোকে লিসেন করা যায়, যেমন বাটনের সাথে জড়িত। তো এখানে আমরা কি করব, ডকুমেন্টে তাকে বলতেছি যখন এটাকে ক্লিক করবে তখন সে ডকুমেন্টে যাবে, গিয়ে get_element_by_id, সে এই আইডিটাকে খুঁজে বের করবে, স্প্যানটাকে খুঁজে বের করে তার ইনার টেক্সটটাকে, ইনার যে টেক্সট বা ইনার HTML, সেই ইনার টেক্সটটাকে চেঞ্জ করবে এবং রিপ্লেস করবে কি দিয়ে, সে ডেট দিয়ে, সিস্টেমের যে ডেট আছে, যে সিস্টেমে এটা রান হচ্ছে সেই সিস্টেমের ডেটটাকে এখানে দিয়ে দিবে। এবং আমরা কি অ্যাপ্লাই করছি, আমরা এমবেডেড জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, এমবেডেড জাভাস্ক্রিপ্ট ইনটু HTML এলিমেন্ট। এই এলিমেন্টটা হচ্ছে এই স্প্যান, হ্যাঁ, অ্যাজ অ্যাট্রিবিউট আকারে, যেমন এটাকে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে আমরা লিখেছি, আমরা এখন রান করে দেখি যে এটা আমার কাজ করছে কিনা। এই আমরা প্রথমটা রান করলাম, প্রথম বাটনটা কাজ করছে, দ্বিতীয় বাটনটা ক্লিক করলাম, দ্বিতীয় বাটনটাও কাজ করছে। ঠিক আছে, তার মানে আমার দুটোই আমাদের ফাংশনাল। তো ঠিক আছে, আমরা স্টপ করলাম।
হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা দেখলাম যে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। তারপর আমরা দেখলাম আমরা কিভাবে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। আমরা যখন এখানে মাল্টি কমেন্ট লিখতে যাব, মাল্টি লাইন, তখন আমরা কি করব, এই পুরো ইয়াটা শেষে এই যে শেষ করব আমরা সেপারেটর সেমিকোলন দিয়ে। তারপর আমরা যত ইচ্ছা তত আবার লাইন লিখবো, স্টেটমেন্ট লিখে আবার সেমিকোলন দিয়ে দিয়ে শেষ করব। এখানে আমরা ওয়ান ক্লিকের সাথে আমরা একসাথে অনেক স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি। আমরা সাধারণত এখানে একটা স্টেটমেন্ট ইউজ করেছি, মাল্টিপল স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি সেমিকোলন দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা ইন্টারনাল বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, বা এমবেডেড অবস্থায় এমবেডেড জাভাস্ক্রিপ্ট এভাবে আমরা লিখব। ঠিক আছে, তো এক্সটার্নাল ফাইল আমরা দেখলাম, আমরা ইন্টারনাল ফাইল দেখলাম। এখন আমরা দেখব যে আমরা এই যে এই দুটো জিনিস আমরা লিখেছি, এই দুটোকে ক্লিয়ার করব। যেমন এখানে আমরা যখন প্রেস করব তখন একটা লেখা আসে, আমরা চাই এই লেখাটাকে আবার সে মুছে ফেলবে। তো আমরা কি করব, আমরা আরেকটা ডিভিশন ক্রিয়েট করলাম এবং আরেকটা রো ক্রিয়েট করলাম। ঠিক আছে, আরেকটা ডিভিশন দিলাম এবং এটা ক্লাস দিলাম, এটা রো লিখলাম। ঠিক আছে, রো লিখে আমরা আরেকটা ডিভিশন নিলাম এবং এই ডিভিশনের আন্ডারে আমার তিনটা জিনিস থাকবে। ঠিক আছে, যেমন কলাম। ঠিক আছে, যেমন আমরা প্রথমটা রাখছি 6, কলাম 6, কলাম এসএম স্মল এন্ড মিডিয়াম 6। তারপরগুলোতে আমি কি করলাম, আরো দুটো নিলাম, একটাতে থাকবে 2 আর একটাতে থাকলো 4। ঠিক আছে, আমি তিনটাকে ভাগে ভাগ করলাম, যদিও আমি কিছু নিচ্ছি না। ঠিক আছে, তারপর আমরা দ্বিতীয় ভাগে আমরা কি রাখলাম, দ্বিতীয় ভাগে আমরা একটা বাটন রাখবো, যাতে এই বাটনটা ক্লিয়ার বাটন, ক্লিয়ার দ্য টেক্সট। ঠিক আছে, ক্লিয়ার দ্য টেক্সট নামে একটা বাটন রাখলাম এবং এই বাটনটাকে আমরা আইডি দিব একটা এবং নাম লিখবো আমরা ক্লিয়ার বাটন। ঠিক আছে, বা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন ক্লিয়ার বাটন 1। ঠিক আছে, তো আমরা এখন কি করবো, আমরা এখন এই জিনিসটাকে আমরা ইন্টারনাল ফাইল হিসেবে ইউজ করবো। তো আমরা এখানে কি করলাম, একটা রো ক্রিয়েট করলাম, এর মধ্যে এই রোটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম এবং দ্বিতীয় ভাগে আমরা একটা বাটন রাখলাম যেটা ক্লিয়ার বাটন। ঠিক আছে, তো আমরা এখন এখানে আমরা যে কোডটা জাভাস্ক্রিপ্ট ইউজ করব সেই কোডটা আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হিসেবে ইউজ করব। তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে আমরা কি করব, আমরা স্ক্রিপ্ট ট্যাগের আন্ডারে এইভাবে ওই ফাইলের সাথে আমরা ইন্টারনাল স্ক্রিপ্ট লিখতে পারি। যেমন এখানে আমাদের টাইপ টেক্সট ডট জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এটা আমরা লিখতেও পারি, এটা অপশনাল, এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। ঠিক আছে, আমার এখানে কি হবে, আমরা যখন এই যে ক্লিয়ার বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এই ফিল্ডের ভ্যালু এবং এই ফিল্ডের ভ্যালু রিসেট করে ফেলবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা কিভাবে করব, আমরা লিখবো এখানে, যেহেতু এখানে বাটনে ক্লিক করলে আমার দুটো জায়গায় আমার কাজ হচ্ছে। ঠিক আছে, এবং এই বাটনটা ক্লিক করার সাথে সাথে 2বার কাজ হবে, সেহেতু আমাদের এখানে ভার দিয়ে আমরা লিখছি। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখতে পারি যে এই বাটনটা আমার সরাসরি এই বাটনটায় যখন ক্লিক করবে তখন কি হবে, তখন আমরা লিখলাম এই বাটনটা কপি করলাম, ডিরেক্টলি লিখছি ডকুমেন্ট get element by id, আমার কোন আইডিতে যাবে, ক্লিয়ার বাটনে যাবে, ক্লিয়ার বাটনে গিয়ে অ্যাড ইভেন্ট লিসেনার, লিসেন করো এই ইভেন্টটা। ঠিক আছে, এবং ক্লিক করো তুমি বাটন, অর্থাৎ ক্লিক ইভেন্টকে লিসেন করো, করে একটা ফাংশনকে কল করো। ঠিক আছে, ফাংশনটা কি হবে, সে এখানে কি করবে, সে আবার কোথায় যাবে, বাটন 1-এ যাবে, ওই স্প্যানে যাবে, ডকুমেন্ট get element by id, কোথায় যাবে সে এখানে যখন আমি বাটনটাকে ক্লিয়ার বাটনটা ক্লিক করব তখন সেই যে এই শো ডাটাটা আসবে, এখানে যদি কোনো ভ্যালু থাকে তাহলে এই ভ্যালুকে সে ক্লিয়ার করে ফেলবে। আমরা এখানে ডাবল কোট দিলাম, দিয়ে আমরা এখানে কি দিলাম, ইনার টেক্সট আমরা রিসেট করে ফেললাম, রিসেট এমটি। ঠিক আছে, আবার এখানে দিলাম ডকুমেন্ট get element by id এবং আমরা এখানে শো, এই যে আমার এখানে যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকেও সে রিসেট করে ফেলবে। ঠিক আছে, যেমন এটা ইনার
আমরা টেক্সটও দিতে পারি, HTML ও দিতে পারি, ঠিক আছে। তো HTML দিয়ে যদি আমি HTML কোনো কোড দেই, এলিমেন্ট ইউজ করি, তাহলে আমরা HTML লিখবো। আর যদি HTML এলিমেন্টস এমবেডেড অবস্থায় ভিতরে না দিয়ে দিই, তাহলে আমরা শুধু টেক্সট হিসেবে শুধু আমরা টেক্সট বসাতে পারি, ঠিক আছে। তো আমরা এখন কি করব, যে এই যে ক্লিয়ার বাটন, এই ক্লিয়ার বাটনে যখন কেউ ক্লিক করবে, তখন সে কি করবে, এই জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফাইল, এই ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফাইল এই ইভেন্টটাকে লিসেন করবে। লিসেন করে সে কি করবে, দেখবে যে সে ওই পেজের এই যে এলিমেন্টটা আছে, শো টেক টাইম এলিমেন্ট, এখানে যে আমাদের দেওয়া আছে, এই যে এটা এবং এটা, এই দুটোর মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুটাকে আবার সে রিসেট করে ফেলবে এবং এমটি করে ফেলবে। এমটি অথবা এমটি স্ট্রিং, মাঝখানে কিছুই নাই, ঠিক আছে, ডাবল কোটস, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা এখন রান করি। তো এইখানে আমাদের এই যে প্রথম একটা রো, দ্বিতীয় একটা রো, ঠিক আছে, দ্বিতীয় একটা রো ক্লিয়ার দ্য টেক্সট। প্রথম 6 ঘরের মধ্যে কিছুই নাই, কিন্তু দ্বিতীয় 6 ঘরের মধ্যে এখানে আরেকটা বাটন আছে, ক্লিয়ার দ্য টেক্সট। এই বাটনটা ইচ্ছা করলে অন্য যে কোনো পজিশন, ঠিক আছে, যেমন মাঝখানে যদি প্লেস করতে হয়, তাহলে এখানে যে 6 ছিল, এখানে আমরা এটাকে 5 করে দিলাম, এটাকে 2 করে দিলাম এবং এটাকে 5 করে দিলাম, ঠিক আছে। তো আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব যে বাটনটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখানে একটা ভ্যালু আসতেছে, আবার এটা আসতেছে এক্সটার্নাল ফাইল থেকে, ঠিক আছে, এটা আসতেছে এমবেডেড ফাইল থেকে, এবং এখানে আমরা ইন্টারনাল হিসেবে আমরা কিছু ইয়ে করছি, সেটা আমরা ক্লিক করলে এই দুটো নাই হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করব, ভ্যালুটা আসবে, আবার এখানে ক্লিক করব, ভ্যালু চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করে আমরা এটা করি, ঠিক আছে। এবং এখানে আমরা দেখিয়েছি কিভাবে আমরা এমবেডেড ইনটু দ্য HTML এলিমেন্ট আর অ্যাক্টিভ ইউজ হিসেবে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করি, এবং এই বাটনের সাথে আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও লেসনে আপনারা দেখতে পেলেন যে আমরা জাভাস্ক্রিপ্টকে 3 ভাবে আমরা প্রয়োগ করতে পারি, এক্সটার্নাল ফাইল হিসেবে, ইন্টারনাল হিসেবে এবং এমবেডেড ইনটু HTML এলিমেন্টস অ্যাজ অ্যাট্রিবিউট হিসেবে বা ইনলাইন হিসেবে, ঠিক আছে। আমাদের এই লেসনে সবগুলোই দেখাতে চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।